Hello viewers, welcome back to my channel Political Science with Rajesh sir. যদি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সহজ ভাষায় এবং সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাও, তাহলে এই পুরো ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে অনেক উপকারী। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। গত ক্লাসে আমরা রাজনৈতিক দল কি, রাজনৈতিক দল কেন প্রয়োজন, দলব্যবস্থা কি, রাজনৈতিক দলের ইতিহাস এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং রাজনৈতিক দলের কার্যাবলী। এই দুটো টপিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন আসে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ভিউয়ার্স, কোনো মানুষকে যেমন তার আচরণ দেখে চেনা যায়, ঠিক তেমনি একটি রাজনৈতিক দলকে তার কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে চেনা যায়। তবে চলো একে একে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। এর প্রথম বৈশিষ্ট্য মতাদর্শগত ঐক্য। দেখো, প্রত্যেক রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট আদর্শ বা মতবাদ থাকে। এই মতাদর্শই দলের মূল ভিত্তি। যেমন ধরো, একটি ফুটবল দলের সব খেলোয়াড়ের লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছে মতো খেলতে শুরু করে, তাহলে কিন্তু দল জিততে পারবে না। ঠিক একইভাবে একটি রাজনৈতিক দলের সদস্যরাও একটি নির্দিষ্ট আদর্শ মেনে কাজ করে। কারো ব্যক্তিগত মত থাকতেই পারে, কিন্তু দলের মূল নীতির বাইরে তারা কাজ করেন না। তাই বলা হয় মতাদর্শই একটি রাজনৈতিক দলের প্রাণ। দ্বিতীয়, নির্দিষ্ট কর্মসূচি ও নির্বাচনে অংশগ্রহণ। প্রত্যেক রাজনৈতিক দলের কিছু নির্দিষ্ট পরিকল্পনা বা কর্মসূচি থাকে। যেমন কোথাও রাস্তা তৈরি করবে, কোথাও নতুন হাসপাতাল করবে, কোথাও শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে। এই কর্মসূচিগুলি জনগণের সামনে তুলে ধরে তারা কিন্তু ভোট চায়। তোমরা নিশ্চয়ই নির্বাচনের আগে বিভিন্ন দলের ইস্তেহারের কথা শুনেছ। সেই ইস্তেহারগুলোই হলো তাদের কর্মসূচির তালিকা। এবারে 3 নম্বর হচ্ছে সাংগঠনিক কাঠামো। কোনো রাজনৈতিক দল একজন মানুষ দিয়ে চলে না। একটি দলের জাতীয় সভাপতি, রাজ্য সভাপতি, জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং কিছু স্থায়ী কর্মী সবাই মিলে একটি সংগঠন গড়ে তোলে। ভাবো একটি স্কুলের কথা। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অফিস কর্মচারী সবাই মিলে যেমন স্কুল পরিচালনা করেন, ঠিক তেমনি একটি রাজনৈতিক দলও কিন্তু সাংগঠনিক কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। তাহলে বুঝতে পারলে রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামোর প্রয়োজন কেন। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখল। ক্ষমতা দখল। দেখো, একটি রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ক্ষমতা দখল। কারণ প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা। কিন্তু শুধু ক্ষমতা পাওয়ার জন্যই নয়, বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তারা ক্ষমতায় যেতে চায়। অর্থাৎ ক্ষমতা হলো একটি মাধ্যম, আর জনগণের উন্নয়ন হলো তাদের মূল উদ্দেশ্য। পরবর্তী বৈশিষ্ট্য জনসমর্থন ও সদস্যপদ।
জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। যত বেশি মানুষ দলের সঙ্গে যুক্ত হবে, তত বেশি সেই দলের শক্তি বাড়বে। তাই রাজনৈতিক দল সব সময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলে, তাদের সমস্যা শুনে এবং সমাধানের চেষ্টা করে। তো এই হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এবার আসি আমরা কার্যাবলীতে। অনেক ছাত্র বৈশিষ্ট্য আর কার্যাবলী কিন্তু গুলিয়ে ফেলে। মনে রাখবে, বৈশিষ্ট্য মানে দলের পরিচয়, আর কার্যাবলী মানে কিন্তু দলের কাজ। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর প্রথম কাজ হচ্ছে জনমত গঠন করা। জনমত গঠন করা রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হলো জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করা এবং নিজেদের নীতির পক্ষে জনমত তৈরি করা, অর্থাৎ জনসমর্থন আদায় করা। তারা যে নীতিটা নিয়ে চলবে সেটা যাতে জনগণ তাদেরকে সমর্থন করে। বর্তমানে রাজনৈতিক দলগুলি শুধু সমাবেশ করেই কিন্তু থেমে নেই, তারা বিভিন্ন সমাজ মাধ্যমগুলোকে ব্যবহার করছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সংবাদ মাধ্যম। এগুলোর মাধ্যমে তারা কি করে, জনগণের কাছে পৌঁছে যায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে প্রার্থী মনোনয়ন। প্রার্থী মনোনয়ন, ঠিক আছে, প্রার্থী মনোনয়ন। প্রার্থী মনোনয়ন দ্বিতীয় কাজ প্রার্থী মনোনয়ন। দেখো, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো বিভিন্ন এলাকার জন্য তারা তাদের প্রার্থীকে নির্বাচন করে। ঠিক আছে, একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরো, একটি ক্রিকেট দলের অধিনায়ক যদি ভালো খেলোয়াড় নির্বাচন না করেন, তাহলে কিন্তু দল জিততে পারবে না। ঠিক তেমনি রাজনৈতিক দলগুলো তাদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার চেষ্টা করে। 3 নম্বর কাজ হচ্ছে সরকার গঠন করা। সরকার গঠন। দেখো, নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেই দল সরকার গঠন করে। সংখ্যাগরিষ্ঠ মানে যেই দলকে লোক বেশি ভোট দেয় সেটাকেই বলা হয় সংখ্যাগরিষ্ঠতা। তো সংখ্যাগরিষ্ঠতা যে দল বেশি পাবে সেই দলই সরকার গঠন করবে। সরকার গঠন করার পরে তারা নির্বাচনের সময় যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কিন্তু বাস্তবায়নের তারা চেষ্টা করে, কারণ তারা জানে যে এই প্রতিশ্রুতিগুলো তারা যদি না পালন করে তাহলে পরবর্তীতে জনগণ তাদের কিন্তু আর সরকারে থাকার সুযোগ দেবে না। এটাই কিন্তু আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। পরবর্তী কাজ সরকার ও জনগণের মধ্যে সংযোগ। সরকার ও জনগণের মধ্যে একটা সংযোগ তৈরি করা বা রক্ষা করা। দেখো, রাজনৈতিক দল জনগণের সমস্যা সরকারের কাছে পৌঁছে দেয়। আবার তারাই আবার কি করে, যে সরকারের দ্বারা প্রণীত নতুন নতুন সিদ্ধান্ত জনগণের কাছে তারাই আবার পৌঁছে দেয়। তাই রাজনৈতিক দলকে অনেক সময় জনগণ এবং সরকারের মধ্যে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করতে হয়। বোঝা গেল? 5 নম্বরে চলে আসি, রাজনৈতিক শিক্ষার প্রসার। রাজনৈতিক শিক্ষার প্রসার। রাজনৈতিক দলগুলি জনগণকে ভোটের গুরুত্ব, নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে। মনে রাখবে, একজন সচেতন নাগরিকই কিন্তু পারে গণতন্ত্রকে শক্তিশালী করতে। তাই রাজনৈতিক শিক্ষার প্রসারে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে থাকবে। তারপরে চলে আসি 6 নম্বর, জনহিতকর কাজ।
জনহিতকর কাজ। রাজনৈতিক দলের কাজ শুধু কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই নয়, তাদের আরও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করতে হয়। যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ধরে নাও বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেই সময়টাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হয় জনগণের কাছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয় তাদের। খাদ্য, বস্ত্র, ওষুধ বিতরণ থেকে শুরু করে উদ্ধার কাজেও তাদের অংশগ্রহণ করা উচিত। এই কাজগুলোকেই কিন্তু জনহিতকর কাজ বলে, অর্থাৎ জনগণের কল্যাণের জন্য যেই কাজ। শুধু নির্বাচনে দাঁড়ালাম, জিতে গেলাম, ঠিক আছে, সরকারে গঠন করলাম, ক্ষমতা পেয়ে গেলাম, সেটা কিন্তু নয়। জনহিতকর কাজ করাও কিন্তু রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ কার্যাবলীর মধ্যে পড়ে। তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কাজ রাজনৈতিক দলগুলোর কাজের মধ্যে পড়ে। তাহলে আজকের যে আলোচনাটা বুঝতে পারলে, বৈশিষ্ট্য এবং কার্যাবলী। তো ভিউয়ার্স, আজ আমরা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং জানলাম। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আজকের টপিকের উপর পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেব। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের টপিকের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে দেখতে পাচ্ছ, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি? বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের বলেছিলাম, তার মধ্যে যে কোনো দুটো লিখলে হবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উত্তর দিয়েছি, যে সদস্যরা সমমতাদর্শে বিশ্বাসী ও সেই মতবাদ দ্বারা অনুপ্রাণিত হন। তারপরের প্রশ্ন নিয়ে এসেছি, ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে? সপ্তদশ শতকে। তারপরের প্রশ্ন, স্ট্যাসিওলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর স্ট্যাসিস। তারপর আছে, স্ট্যাসিস শব্দের অর্থ কি? উত্তর হলো বিরোধী মনোভাব। তারপর চলে আসো, তোমরা ভিডিওটিকে পজ করে করে প্রশ্নগুলো লিখে নিতে পারবে এবং উত্তরগুলোও লিখে নিতে পারবে। আচ্ছা, রাজনৈতিক দলের কাজ কি? দেখো, রাজনৈতিক দলের কাজ অনেক আছে, তার মধ্যে যেরকম গুরুত্বপূর্ণ কাজ, সরকার গঠন ও শাসন কার্য পরিচালনা করা। তারপর রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা, যাদের অন্যতম কাজ সেটি কি? সেটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? সরকারি ক্ষমতা দখল করা। তারপরে প্রশ্ন, কার মতে গঠন ও গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করাই রাজনৈতিক দলের কাজ, এই কথাটা কে বলেছে? উত্তর, প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক নিয়োগের প্রধান মাধ্যম কি? উত্তর, রাজনৈতিক দল। 30 নম্বর, রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মূল পার্থক্য কি? এই যে স্বার্থ গোষ্ঠী ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মানে হচ্ছে, যেই গোষ্ঠীগুলো সরকারের না থেকে সরকারকে বাইরে থেকে চাপ সৃষ্টি করে তাদের স্বার্থে বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত আদায় করে নেয় বা তাদের সিদ্ধান্ত তৈরি করতে বাধ্য করে, তাদের হয়ে সেই গোষ্ঠীগুলোকে চাপ সৃষ্টিকারী বা স্বার্থ গোষ্ঠী বলা হয়। তো এদের মধ্যে রাজনৈতিক দলের সঙ্গে মূল পার্থক্য, যেরকম রাজনৈতিক দল দলের লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে সরকার গঠন করা, কিন্তু স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য সরকার গঠন নয়, বরং সরকারের নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করা। বেশ, একটি স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও। শ্রমিক সংগঠনগুলো হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আচ্ছা, একটি শ্রমিক সংগঠনের নামের উদাহরণ, যেমন উত্তর হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। এখানে দেখো ইংরেজি ওয়ার্ডটাও দেওয়া আছে, শর্ট ফর্মটা হচ্ছে বিএমএস। অনেক সময় পরীক্ষায় এই বিএমএস দিয়ে বলা হয় যে এর ফুল ফর্ম কি। আচ্ছা, কংগ্রেস দল সমর্থিত একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হচ্ছে আইএনটিইউসি। এটার ফুল ফর্মটা দেখো এখানে বাংলায় লিখে দেওয়া আছে, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বামফ্রন্ট সমর্থিত একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হচ্ছে কি? সিটু। সিটুর পুরো নাম হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন।
অনেক সময় প্রশ্নে আসে যে সিটুর পুরো কথা কি বা পুরো নাম কি, তখন এই উত্তরটা লিখতে হবে। তারপর শেষে রাজনৈতিক রাজনৈতিক দলের জনক কাকে বলা হয়? এডমন্ড বার্গ। তো এই হচ্ছে তোমাদের আজকের জন্য প্রশ্ন। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সেও আমি এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস এগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। হ্যাপি লার্নিং।